জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার এটা কিন্তু শুধু একটা নাটক ছিল না, বলতে পারেন এটা ছিল ব্রিটিশ থিয়েটারের দেওয়ালে একটা জোরদার ধাক্কা, একটা বিস্ফোরণের মতো। তো চলুন আজ আমরা এর গভীরে গিয়ে দেখি কেন এই নাটকটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ভাবা যায়, মাত্র ১৭ দিনে লেখা একটা নাটক, আর সেটা কিনা থিয়েটারের প্রায় ৫০ বছরের ঐতিহ্যকে একেবারে ভেঙে চুরমার করে দিল। এটা কিভাবে সম্ভব হলো? চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, এই নাটকটা বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে জন অসবর্ন যখন এলেন, তার আগে ব্রিটিশ থিয়েটারের মঞ্চটা ঠিক কেমন ছিল? বলা যায় মঞ্চ নিজেই তখন একটা বড়সড় পরিবর্তনের জন্য তৈরি হচ্ছিল। তখনকার মঞ্চের অবস্থাটা ছিল মানে দুটো সম্পূর্ণ আলাদা জগতের মতো। একদিকে ছিল পোলাইট ড্রয়িং রুম ড্রামা, মানে বেশ কেতাদরস্ত সব নাটক, যেখানে সব উচ্চবিত্ত চরিত্ররা খুব সাজানো গোছানো ভাষায় কথা বলছে, আর তাদের সমস্যাগুলো খুব একটা গভীর কিছু না। আর ঠিক এর বিপরীতে লুক ব্যাক ইন অ্যাঙ্গার মঞ্চে নিয়ে এলো কিচেন সিঙ্ক রিয়েলিজম। এখানে কি ছিল? এখানে ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন, তাদের একদম কাঁচা খোলামেলা আবেগ আর সমাজের নানা সংঘাত। সোজা কথায় বলতে গেলে মঞ্চে ওই ভদ্রতার যুগটা যেন শেষ হয়ে আসছিল। আর এই যে পুরো বিপ্লবটা, এর একেবারে কেন্দ্রে ছিলেন একজন মানুষ, আর তার তৈরি করা এক অসাধারণ চরিত্র, জন অসবর্ন এবং জিমি পর্টার। জন অসবর্নকে বলা যায় একটা বিদ্রোহী কণ্ঠস্বর। ছোটবেলাটা খুব কঠিন ছিল তার, আর ব্রিটিশ সমাজের যে শ্রেণী বৈষম্য, সেটার উপর ছিল তার প্রচণ্ড রাগ। এই ক্ষোভটাই যেন তার লেখার জ্বালানি হয়ে উঠেছিল। মানে তার ব্যক্তিগত জীবনের রাগ থেকেই জন্ম নিল একদম নতুন ধরনের এক নাটক। তবে অসবর্ন কিন্তু একা ছিলেন না। তিনি ছিলেন অ্যাংরি ইয়াং মেন বলে একটা আন্দোলনের একেবারে সামনের সারির মুখ। এটা ছিল ১৯৫০-এর দশকের একদল ব্রিটিশ লেখকের গোষ্ঠী, যারা যুদ্ধ পরবর্তী ব্রিটেনের পুরনো সমাজ ব্যবস্থা আর রাজনীতির ওপর পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলেন। আর সেই হতাশাটাই তারা তাদের লেখার মাধ্যমে তুলে ধরছিলেন। তো এই যে এত রাগ, এর উৎসটা ঠিক কোথায় ছিল? আসলে দেখুন, চারিদিকে ছিল সামাজিক বৈষম্য, একটা বিশেষ শ্রেণীর জন্য বাড়তি সুবিধা, প্রাতিষ্ঠানিক ভণ্ডামি, আর তার সাথে ছিল যুদ্ধ পরবর্তী একটা গভীর হতাশা, একটা উদ্দেশ্যহীনতা। আর সবচেয়ে বড় যে অনুভূতিটা ছিল, সেটা হলো সব দিক থেকে আটতে পড়ার একটা অনুভূতি। এই সবগুলো রাগ আর হতাশা যেন একসৎ হয়ে মুহূর্ত হয়ে উঠেছিল নাটকের প্রধান চরিত্র জিমি পোর্টারের মধ্যে। জিমি পোর্টারের শুধু একটা লাইন শুনলেই অনেক কিছু বোঝা যায়। সে বলছে, চলো আমরা ভান করি যে আমরা মানুষ, আর আমরা সত্যি সত্যি বেঁচে আছি। একবার ভেবে দেখুন এই লাইনটার কথা। এর মধ্যে কি পরিমাণ শ্লেষ আর একাকিত্বের কষ্ট লুকিয়ে আছে। জিমি আসলে তার চারপাশের এই প্রাণহীন ভণ্ডামিতে ভরা জীবন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিল, আর তার মুখের প্রত্যেকটা কথাই ছিল সেই হতাশার এক একটা চিৎকার। আচ্ছা, এবার একটু দেখা যাক এই নাটকটা থেকে কিভাবে কিচেন সিঙ্ক নামে একটা সম্পূর্ণ নতুন নাটকের ধারা তৈরি হল। এই যে কিচেন সিঙ্ক রিয়ালিজম, এটা ছিল আসলে একটা সাংস্কৃতিক আন্দোলন। এর মূল ফোকাস ছিল ওই অ্যাংরি ইয়াং ম্যান বা হতাশ তরুণদের জীবন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই প্রথমবার সাধারণ খেটে খাওয়া মানুষের আটপড়ে জীবন, তাদের রান্নাঘর, তাদের দৈনন্দিন খুঁটিনাটি সবকিছু মঞ্চে উঠে এলো। এর আগে এমনটা কেউ ভাবতেও পারত না। আর মঞ্চে কি কি উঠে এলো? চিলেকোঠার সেই দম বন্ধ করা ছোট ঘর, টানাটানির সংসার, আর মঞ্চের একেবারে মাঝখানে রাখা একটা সাধারণ ইস্ত্রির বোর্ড। ভাবা যায়? সাথে ছিল রোজকার ঝগড়াঝাঁটি আর একদম ফিল্টার না করা কাঁচা আবেগ। তখনকার দর্শকদের জন্য এটা যে কি বিরাট একটা ধাক্কা ছিল, কারণ মঞ্চে এত রূঢ় বাস্তব দেখতে তারা একেবারেই অভ্যস্ত ছিল না। জিমির আরও একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে বলছে, আমেরিকান না হয়ে আমেরিকান যুগে বেঁচে থাকাটা খুবই বিষণ্ণ একটা ব্যাপার। এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যুদ্ধ পরবর্তী ব্রিটেনের অবস্থা। মানে দেশটা যে ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে, নিজেদের পরিচয় হারিয়ে ফেলছে, সেই গভীর হতাশাটা এখানে প্রকাশ পেয়েছে। এবার আমরা নাটকের একেবারে হার্টে চলে আসি, যেখানে চরিত্রদের সম্পর্কগুলোই যেন একটা জলজান্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। নাটকের একেবারে কেন্দ্রে আছে জিমি আর তার স্ত্রী অ্যালিসনের সম্পর্ক, বা বলা ভালো তাদের সংঘাত। জিমি আসছে একদম খেটে খাওয়া শ্রেণী থেকে, প্রচণ্ড আবেগপ্রবণ, রাগী, কিন্তু যা বলার সোজাসুজি বলে দেয়। আর অ্যালিসন, সে আসছে উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে, বেশ শান্ত চাপা স্বভাবের। সে যেন পুরনো দুনিয়ার ঐতিহ্যকে ধরে রেখেছে। তো তাদের বিয়েটা আসলে ছিল দুটো পৃথিবীর লড়াই, একদিকে নতুন যুগের হতাশা আর অন্যদিকে পুরনো ঐতিহ্য। জিমি কথার তীরে বিদ্ধ, আর অ্যালিসন সব নীরবে সহ্য করে যেত। জিমি মাঝে মাঝে নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে যেত। একবার সে অ্যালিসনকে এমন কথাও বলে যে, যদি তোমার একটা বাচ্চা হতো আর সেটা মারা যেত, আমি শুধু তোমার সেই মুখটা দেখতে চাইতাম। কি ভয়ঙ্কর একটা কথা!
এই একটা সংলাপই বুঝিয়ে দেয় নাটকের ভেতরকার আবেগীয় হিংস্রতা কতটা গভীর ছিল, আর এটা যেন নাটকের করুণ পরিণতির একটা ইঙ্গিত দিয়ে যায়। কিন্তু এত তিক্ততার মাঝেও জানেন, একটা ছোট্ট কোমলতার জায়গা ছিল। সেটা হলো ওদের ভাল্লুক আর কাঠবেড়ালি খেলা। এটা ছিল জিমি আর অ্যালিসনের একটা একান্ত ব্যক্তিগত ফ্যান্টাসির জগৎ। এখানে ওরা এই কঠিন বাস্তবতা থেকে পালিয়ে গিয়ে খুব সহজ সাধারণ ভালোবাসার আশ্রয় নিত। হয়তো এই খেলাটাই ছিল ওদের ভেঙে পড়া সম্পর্কের একমাত্র আশার আলো। তো সবশেষে চলুন দেখি এই নাটকটা ব্রিটিশ সংস্কৃতি আর থিয়েটারের ইতিহাসে কতটা গভীর একটা ছাপ রেখে যেতে পারল। নাটকটার প্রভাব ছিল কিন্তু দেখার মতো, আর খুব দ্রুত। ভাবুন, ১৯৫৫ সালে লেখা হলো মাত্র ১৭ দিনে। পরের বছরই ১৯৫৬ সালের ৮ই মে রয়্যাল কোর্ট থিয়েটারে এর প্রথম শো হল। রিভিউ ভালোমন্দ মিশিয়ে এলেও এটা একটা সাংঘাতিক আলোড়ন তৈরি করেছিল, আর সে বছরই জিতে নিল ইভনিং স্ট্যান্ডার্ড ড্রামা অ্যাওয়ার্ড। আর ৫০-এর দশকের শেষের দিকে তো এটাই কিচেন সিঙ্ক আর অ্যাংরি ইয়াং ম্যান আন্দোলনের জন্ম দিয়ে দিল। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? কেন এই নাটকটা এতখানি গুরুত্বপূর্ণ? প্রথমত, এটা সাধারণ খেটে খাওয়া মানুষের গলার আওয়াজকে একেবারে মেইনস্ট্রিম মঞ্চে নিয়ে এসেছিল। দ্বিতীয়ত, এটা প্রমাণ করেছিল যে রাগ, সামাজিক প্রতিবাদ এগুলো থিয়েটারের বিষয় হতে পারে। তৃতীয়ত, এটা ব্রিটিশ নাটকের ওই ভদ্রতার মুখোশটা এক ঝটকায় ছিঁড়ে ফেলেছিল। আর সবশেষে এটা এক নতুন প্রজন্মের লেখকদের জন্য দরজা খুলে দিয়েছিল। এক কথায় বলতে গেলে এই নাটকটা ব্রিটিশ থিয়েটারকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, নাটকের সে কেন্দ্রীয় চরিত্র, ওই যে অ্যাংরি ইয়াং ম্যান, তার যে ক্ষোভ, তার যে হতাশা, সমাজের প্রতি তার যে প্রশ্নগুলো, একটু ভেবে দেখলে মনে হয় না সেই রাগী তরুণটি আজও আমাদের সমাজের কোথাও না কোথাও ঠিক একই রকমভাবে প্রাসঙ্গিক?